14টি ট্রাক 3টি কাভার্ড ভ্যান নিয়ে পাটুরিয়ায় ডুবে গেছে 50 বছরের পুরানো ফেরি শাহ আমানত। উদ্ধার অভিযানে জাহাজ হামজা যাচ্ছে প্রত্যয়। খবর পাওয়া যায়নি হতাহতের। হওয়ার পর দুইটা গাড়ি সম্ভবত পার হয়েছে। হওয়ার পর আমার সামনে একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটা দেখলাম যে অলরেডি ট্র্যাকের নিচে চলে গেছে। আমার হাজবেন্ড ছিলেন, উনি অনেক কষ্ট করে অনেক রিস্কের ভেতরে সাঁতরিয়ে এপার উঠেছেন। এখানে মোট 17টি ট্রাক ছিল আর বেশ কিছু যাত্রী ছিল। তো যখন কিনা ট্রাক ফেরিটি একটু কাত হয়ে গিয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। বেশিরভাগ ফেরিরই নেই ফিটনেস, চলছে ঝুঁকি নিয়ে। যে ফেরিগুলো চলে কয়েকটা ফেরি খুবই পুরাতন। আমার মনে হয় ফেরিটি ওই পার থেকেই কোনো একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। যতক্ষণ পর্যন্ত কোনো ভিকটিম না পাওয়া যাবে বা এগুলো উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধার কাজ পরিচালনা চলতে থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের সম্মান রক্ষার্থে সচেতন থাকতে হবে প্রতিটি সেনা সদস্যকে। 10টি ইউনিটকে পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী, বললেন বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তা সংবিধানে আছে, বিদেশিদের হস্তক্ষেপের কিছু নেই বললেন ব্রিটিশ হাই কমিশনার। লন্ডনে মামলা করলে ফেরত আনা যাবে দণ্ডপ্রাপ্তদের। ছাত্র না হয়েও কারমাইকেল কলেজ ছাত্রলীগের পদ পান সৈকত মণ্ডল, সদুত্তর নেই নেতাদের। ফেসবুকে উস্কানিমূলক লাইভ করেন জাসদ ছাত্রলীগের পীরগঞ্জ সভাপতি। টি-20 বিশ্বকাপে আবুধাবিতে আজ বাঘ সিংহের লড়াই। সেমিফাইনাল মিশনে টিকে থাকতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। শেখ জায়েদ স্টেডিয়াম থেকে আদ্যপান্ত জানাবো আমি নিয়ন মোহাইমিন এবং আমি সাজিদ মুস্তাহিদ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে 14টি ট্রাক ও 3টি কাভার্ড ভ্যান নিয়ে ডুবে গেছে ফেরির শাহ আমানত। পাটুরিয়ায় 5 নম্বর ফেরিঘাটে সকাল 9:30টার দিকে একপাশে কাত হয়ে ডুবে যায় ফেরিটি। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। যোগ দেয় BIWTA এর উদ্ধারকারী জাহাজ হামজা। যোগ দিতে মুন্সিগঞ্জ থেকে যাচ্ছে প্রত্যয়। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শেষ রক্ষা হয়নি, চোখের নিমেষে ডুবে যায় রোরো ফেরিটি। ফায়ার সার্ভিস জানায় বুধবার সকাল 9টার দিকে দৌলদিয়া ঘাট থেকে বেশ কয়েকটি কাভার্ড ভ্যান, কয়েকটি ছোট গাড়ি ও মোটরসাইকেল সহ 19টি যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরিটি। ঘাটের খুব কাছাকাছি এলে চালক বুঝতে পারেন ইঞ্জিনের ত্রুটির কারণে ফেরিতে পানি ঢুকতে শুরু করেছে। এ সময় 5 নম্বর ঘাটে লাগানোর চেষ্টা করলে 2টি গাড়ি দ্রুত নেমে যায়। এ সময় জীবন বাঁচাতে দ্রুত ফেরি থেকে লাফিয়ে নামেন অনেক যাত্রী। তবে এর পরপরই কাত হয়ে ফেরির প্রায় অর্ধেক অংশ ডুবে যায়। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হওয়ার পর দুইটা গাড়ি সম্ভবত পার হয়েছে। হওয়ার পর আমার সামনে একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটা দেখলাম যে অলরেডি ট্র্যাকের নিচে চলে গেছে। আমার হাজবেন্ড ছিলেন, উনি অনেক কষ্ট করে অনেক রিস্কের ভেতরে সাঁতরিয়ে এপার উঠেছেন। উঠে তারপরে অন্যের মোবাইল দিয়ে আমার ছেলেকে ফোন দিয়েছে যে আমি বেঁচে গিয়েছি জানি। এখানে মোট 17টি ট্রাক ছিল আর বেশ কিছু যাত্রী ছিল। তো যখন কিনা ট্রাক ফেরিটি একটু কাত হয়ে গিয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। পুরো এলাকায় ভিড় জমায় উৎসুক জনতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও BIWTA এর উদ্ধারকারী জাহাজ হামজা। এদিকে শাহ আমানত ফেরিটি 2000 টনের হওয়ায় উদ্ধারকারী জাহাজ হামজার পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। এজন্য মুন্সিগঞ্জ থেকে BIWTA এর আরেকটি জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে রওনা হয়েছে। আমরা ধারণা করছি বড় ধরনের প্রাণহানির কোনো ঘটনা হয়তো বা, কারণ যেহেতু এখানে প্রাইভেট কার কিংবা যাত্রী পরিবহন ছিল না, শুধুমাত্র কাভার্ড ভ্যান ছিল আর কিছু মোটরসাইকেল ছিল। এখানে যে কয়টি ট্রাক আছে এগুলো হামজা এবং আমাদের সহযোগিতায় এই প্রত্যেকটাকে আমরা তোলার চেষ্টা করব উপরে, এবং শেষ পর্যন্ত দেখব এখানে কোনো ধরনের লাইভ ভিকটিম বা ডেড ভিকটিম আছে কিনা। এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলবে। এই ঘটনায় হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। বিজ্ঞ এডিএমকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বান করে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে 4 সদস্য বিশিষ্ট। এরা 5 দিনের মধ্যে প্রতিবেদন দিবে। প্রায় 50 থেকে 60 বছর ধরে এই রুটে চলাচল করছে শাহ আমানত ফেরিটি। সময় সংবাদ, মানিকগঞ্জ।
এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, আচ্ছা, এই মুহূর্তে যদি বলি একদিকে তো উদ্ধার কাজ চলছে, আমি যদি আমার অবস্থানটা একটু বলি, আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি সেই ফেরিটির উপরে। অর্থাৎ ফেরিটি আসলে পুরোপুরি ডুবে যায়নি, ফেরিটি কিন্তু কাত হয়ে রয়েছে। এর মূল কারণ যদি আসলে একটু গভীর পানিতে যেত তাহলে হয়তো বা ফেরিটি ডুবে যেত, কিন্তু দেখতেই পাচ্ছেন ফেরিটি কিন্তু এইভাবে কাত হয়ে রয়েছে এবং পুরো ফেরির যে যে ফেরিতে যে যানবাহন ছিল, অর্থাৎ ব্রিটিশ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে 14টি ট্রাক এবং কাভার্ড ভ্যান ছিল 3টি এবং বেশ কয়েকটি 5 থেকে 7টি মোটরসাইকেল ছিল। এর মধ্যে 2টি ট্রাক কিন্তু উপরে উঠে গেছে এবং বেশ কয়েকটি মোটরসাইকেল তারা কিন্তু কেউ মোটরসাইকেল নিয়ে এবং কেউ মোটরসাইকেল বাকিরা সাঁতরে বা লাফ দিয়ে তারা উঠতে পেরেছেন। আমি যদি একটু এই পাশের ছবিটা দেখাই, যে দেখতেই পাচ্ছেন যে বুদবুদগুলো উঠছে, এটি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম রয়েছে সেই ডুবুরি টিম এসে কাজ শুরু করছে। তারা কিন্তু এরই মধ্যে একটি ট্রাক উদ্ধার করেছে, একটি মোটরসাইকেল উদ্ধার করেছে, যেগুলো পাশে নিয়ে রাখা হয়েছে। এছাড়া ঠিক এই আমি যে পাশটা দাঁড়িয়ে আছি তার ওই পাশের একটি অস্থায়ী পল্টন আছে, ওই পল্টনের সঙ্গে কিন্তু তারা আমাদের যেটি বলেছে 5টি ট্রাককে আসলে তারা চিহ্নিত করতে পেরেছে। অর্থাৎ ডুবুরি দল এই 5টি ট্রাককে চিহ্নিত করতে পারে, এই 5টি ট্রাক যাতে এই পদ্মার স্রোতে আর ভেসে যেতে না পারে সেজন্যই কিন্তু তারা আসলে সেগুলো নদীর মধ্যেই অর্থাৎ পানির তলদেশেই তারা বেঁধে রেখেছে। এবং এই পাশাপাশি এই পাশটায় যে ট্রাকগুলি চিহ্নিত করা হয়েছে, কারণ এইখানটায় আমরা যেখানে রয়েছি, অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন যে সামনেটা যেখানে এবং খালি জায়গা যেখানে ট্রাকগুলো ছিল, প্রথমে একদম বাম পাশে যে ট্রাকগুলো ছিল সেগুলো স্বাভাবিকভাবেই একদম নিচে পড়েছে। কাজেই এগুলো আসলে স্রোতের তারে ভেসে যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই, যে কারণে এই জায়গাটাকেই বেশি খোঁজা হচ্ছে এবং এখান থেকেই কিন্তু প্রথম যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং এর পরবর্তীতে ট্রাকগুলো পাচ্ছে সেগুলো এই উদ্ধারকারী জাহাজ আপাতত হামজা দিয়েই কিন্তু তা উদ্ধার কাজ পরিচালনা করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যে বিষয়টি বলেছেন যে এই মুহূর্তে যে ট্রাকগুলো ডুবেছে সেগুলো উদ্ধার করার জন্য হামজাই যথেষ্ট, তবে এই কাজে গতি আনতে প্রত্যয়কে ডাকা হয়েছে এবং প্রত্যয় হয়তো কিছু সময়ের মধ্যে এসে পৌঁছবে, তখন উদ্ধার কাজে হামজার সঙ্গে প্রত্যয় যুক্ত হবে। এবং আমরা দেখতেই পাচ্ছেন একটি ট্রাক নিয়ে তীরে রেখে দেওয়া হয়েছে। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ইউসুফ, তিনি সকাল থেকেই পুরো ঘটনাটি দেখেছেন এবং শুরু থেকেই কিন্তু তিনি এই শুরুর পরপরই তিনি এখানে এসেছেন। আমি একটু জানতে চাচ্ছি যে আমরা যখন ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বললাম ইউসুফ, তখন যেটি বলা হয়েছে কারণ হিসাবে জানতে চাইছিলাম যে আসলে কি মনে হয় কেন এই ডুবলো। তারা যেটি বলছেন যে তলদেশে যে কারণে, যে ফাঁকা জায়গাটার কারণে এই ফেরিটি ভেসে থাকে সেই জায়গাটাতে হয়তো বা পানি লিকেজ হয়েছে, পানি ঢুকে পড়েছিল, এটি একটি কারণ হতে পারে এবং ওভারলোডেড হতে পারে, যে এই বাম পাশে যে ট্রাকগুলো ছিল সেগুলো ওভারলোডেড কারণ। কিন্তু এখানে এসে যে দেখলাম এই জাহাজটি মানে এই ফেরিটি সহ অন্যান্য যে চলাচল কিন্তু ফেরি রয়েছে অধিকাংশ দেখলেই আসলে এতে বিশেষজ্ঞ হতে হয়। এটা কিন্তু টুটি নিয়েই চলাফেরা করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু যখন 9টা 15 বা 20-এর মধ্যে দৌলতদিয়া প্রান্ত থেকে এটা ছেড়ে চলে আসে পাটুরিয়া ঘাটে, এখানে 9:30টার দিকে নোঙ্গর করার সময় কিন্তু এটার যে র্যাম্প বা পুলটন রয়েছে এই পুলটনগুলো কিন্তু আঘাত করলে যে মাঝের যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলো ছিটকে এক পাশে যাওয়াতে এক পাশে ভারী হয়ে যায় এবং কেটে এক পাশে ফুটো হয়ে যাওয়ার কারণে পানি উঠে যায়, যার জন্য কিন্তু এটা এক পাশ নিমজ্জিত হয়েছে। দীর্ঘদিনের পুরনোর কথা বলছিলেন, এটা তো এই পুরো এই ঘাটকে কেন্দ্র করে একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, বেশ কিছু অর্থ বরাদ্দ হয়েছে, বেশ কিছু না আসলে হিউজ একটা অর্থ বরাদ্দ হয়েছে। সেই অর্থ কিভাবে ব্যয় হচ্ছে বা সেটি দিয়ে ওই ঘাটের উন্নয়ন কাজের কি হচ্ছে, এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে? ইতিমধ্যে কিন্তু এই যে পাটুরিয়া দৌলতদিয়া রোডে 1300 কোটি টাকা আসলে উন্নয়নটা আসলে একটা মহা উন্নয়ন বা উন্নয়নের জন্য দেওয়া হয়েছে, আধুনিকরণ করার জন্য এই পাটুরিয়া ঘাটকে। কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রোডের যে কাজটা এখন শুরু হয় নাই, এটা এক থেকে কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন
একদম সম্প্রতিকালে একটা বছরও ঘুরিয়ে গিয়েছে, এটা কাজই শুরু হয়। যদি কাজ করা হতো এবং কি আজকে তাজুল ইসলাম সাহেব যে চেয়ারম্যান রয়েছে তার সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন নতুন করে ফেরি দেওয়া হবে, কিন্তু কবে নাগাদ দেওয়া হবে এটা কিন্তু তিনি বলেনি। কিন্তু এই যে দুইটা যে ফেরিঘাট বাংলাদেশের মধ্যে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। এই নৌরুটের যে সক্ষমতা অর্জন করার জন্য যে আধুনিকায়ন প্রয়োজন, এটা অত দ্রুত করা দরকার। এর আগেও কিন্তু 2015 সালে 22শে ফেব্রুয়ারিতে আমরা দেখেছি 81 জনের মৃত্যুবরণ করেছে। এইরকম যদি এটা আধুনিক না করা হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটেই থাকবে। জি, ধন্যবাদ আপনাকে ইউসুফ। যে বিষয়টি দেখছিলাম উদ্ধার কাজের কথা যদি বলি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডুবুরিরা আসলে মোটামুটি এই মুহূর্তে বোধহয় আরও একটি ট্রাককে চিহ্নিত করতে পেরেছে এবং মূলত যদি প্রক্রিয়াটা বলি, যে চিহ্নিত করার পরে এই যে তারগুলো রয়েছে, অর্থাৎ যে মোটা দড়িগুলো রয়েছে, সেই তারের মাধ্যমে আসলে বিভিন্ন জায়গায় সেই ট্রাকটির বিভিন্ন জায়গায় সেটি সংযুক্ত করা হয় এবং আস্তে আস্তে সেটি চলা হয়। সহকর্মী ইউসুফ যেটি বলছিলেন যে এই ফেরিটি আসলে হামজা দিয়ে উদ্ধার করা সম্ভব নয়, সেটি যেমন সত্য, তবে ফায়ার সার্ভিস যেটি বলেছে যে আপাতত ফেরি যেহেতু পুরোপুরি ডুবে যায়নি, ফেরি যে অবস্থায় আছে এবং একই জায়গায় অবস্থান করছে এবং বিভিন্ন জায়গায় দড়ি দিয়ে বেঁধে সেটি এখানে যাতে থাকে, অর্থাৎ এখানে স্থায়ীভাবে যেন আপাতত যেন থাকে, সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে যে ট্রাকগুলো আসলে পড়ে গেছে, অর্থাৎ যে যানবাহনগুলো আসলে এই পড়ে গেছে, সেগুলো উদ্ধার করার জন্য হামজাই যথেষ্ট, অর্থাৎ ট্রাকগুলো উদ্ধার করতে হামজা দিয়েই সম্ভব। তবে সমস্যা হবে যখন ফেরিটিকে আবার আগের অবস্থানে, এই যে কাত হয়ে আছে সেখান থেকে আগের অবস্থানে নিতে হলে সেক্ষেত্রে কিন্তু আসলে হামজার পক্ষে সম্ভব না। এবং ফায়ার সার্ভিসে যেটি বলছে, তারা আসলে তাদের কাছে যে তথ্য রয়েছে, যেমনটি বলছিলাম যে 17টি ট্রাক, 3টি কাভার্ড ভ্যান এবং বেশ কয়েকটি মোটরসাইকেল, এগুলো সবগুলো শনাক্ত করে সবগুলো উদ্ধার করা আগ পর্যন্ত তাদের যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযান চলছে। এই মুহূর্তে 5টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে, পাশাপাশি একটি ঢাকা থেকে, অর্থাৎ ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে একটি ডুবুরি দল এসেছে 10 সদস্যের, তারাও কিন্তু এখানে কাজ করছেন। আমরা দেখছি বাই রোটেশনে একজন দুজন করে তারা ভিতরে নামছেন এবং তারা চেষ্টা করছেন এইখানটায় বা বিভিন্ন জায়গায় যে ট্রাকগুলো পড়ে আছেন সেগুলো শনাক্ত করার। আমরা যদি আরেকটু কথা বলি যে হতাহতের বিষয়টি, কিন্তু এখনও কিন্তু আসলে সেই বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি, কারণ আমরা যে কয়েকজন পেয়েছিলাম বা ঘাটের আশেপাশে যাদের দেখেছিলাম অধিকাংশ কিন্তু সাথে উঠে পড়েছেন। হতাহত হয়নি এই কথাটা যেমন বলা যাবে না, তবে তেমনি হতাহত যে হয়েছে তেমনও কিন্তু এখন কিন্তু তেমন প্রমাণ পাওয়া যায়নি, বা ফায়ার সার্ভিসের এখানে এসে কোনো স্বজন বা কেউ এসে সেটিও দাবি করেনি, বা এখন পর্যন্ত কাউকে উদ্ধারও করা হয়নি। আমরা কিন্তু দেখেছি ফায়ার সার্ভিস কিন্তু সেই কেউ আছে কিনা ডুবে, সেই ডুবান্ত অবস্থায় প্রত্যেকটি ট্রাক যখন তারা শনাক্ত করছে সেখানে চেষ্টা করছেন, এবং এই যে অর্ধ অবস্থায় আছে এই ফেরিটি, তার ভিতরেও কিন্তু তারা ঢুকে খুব ভালোভাবে চেক করেছেন। তো এখন পর্যন্ত ওভাবে হতাহতর কোনো বিষয় আমরা নিশ্চিত হতে পারিনি। তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো দেওয়ার মতো তথ্য। পাটুরিয়া ঘাট থেকে ফেরি দুর্ঘটনার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন এবং তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলী। পদ্মা নদী সহ দেশের বিভিন্ন নৌপথে চলাচলকারী 53টি ফেরির মধ্যে বেশিরভাগেরই নেই ফিটনেস। 50 থেকে 60 বছরের পুরানো ফেরিগুলোর মেয়াদও এরই মধ্যে শেষ হয়েছে, তবু জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়ে চলছে এগুলো। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। ব্যস্ততম এই নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন পদ্মা নদী পার হয়। এই নৌরুটে মোট ফেরি সংখ্যা 18টি হলেও চলাচল উপযোগী 15 থেকে 16টি। বাকি যে ফেরি আছে তা বেশিরভাগই বিকল অবস্থায় পাটুরিয়া ঘাটের ডকইয়ার্ডে মেরামতের জন্য পড়ে থাকে। এছাড়াও সচল ফেরির বেশিরভাগই পুরনো ও মেয়াদ উত্তীর্ণ। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, দৌলতিয়া পাটুরিয়া সহ দেশের বেশিরভাগ নৌরুটে ফেরির বয়স অনেক, নেই ফিটনেস। তারপরেও সেবা কার্যক্রম ঠিক রাখার জন্য জরাজীর্ণ এই ফেরি দিয়েই পারাপার হচ্ছে যানবাহন। আমাদের যে ফেরিগুলো চলে, আপনি ঠিকই বলেছেন, মানে কয়েকটা ফেরি খুবই পুরাতন,
তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ফেরির অবস্থা দেখে আমাদের একটা প্রকল্প নিয়েছেন 35 জলযানে। আমরা ওসিডি আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা 12টা ফেরি পেয়ে যাব। পুরাতন ফেরিগুলো আমরা ইঞ্জিন ওভারহোলিং করি আর রিবিল্ডিং করে আমরা আমাদের ডকেট রয়েছে। ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ফেরিগুলো বন্ধ করে নতুন ফেরি সংযোজনের দাবি যাত্রীদের। ফেরিগুলো কাছে ঝালাই ঝুলাই করে সব ঝালাই আছে, কাজ করানো ফেরি এগুলো পল্টন ভালো না, তারপরে লেগেছে ফেরি লেগেছে ইঞ্জিন ভালো না। এই ফেরিগুলার কোনো মেরামত না করার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটছে। এগুলো আসলে সব নষ্ট ভাঙাচোরা, সম্পূর্ণ ফেরিগুলো বদলায় নতুন নতুন ফেরি দিলে পারে মানুষজন যাতায়াত করা পারবো এবং নিরাপদে চলতে পারবো। বিআইডব্লিউটিসির তথ্য মতে চলাচলকারী ফেরিগুলোর বেশিরভাগ নির্মিত হয়েছে 1925, 1938, 1947, 1983 ও 1986 সালে। সময় সংবাদ, মানিকগঞ্জ। অন্য প্রসঙ্গ, যুগোপযোগী যুদ্ধ সরঞ্জাম সংযোজনের মাধ্যমে গেল 13 বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যথেষ্ট শক্তিশালী ও অগ্রসর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। সকালে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে সেনাবাহিনীর 10টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা টাইগার MLRS সহ অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের সংযোজন সমৃদ্ধ করেছে প্রতিরক্ষা সক্ষমতা। শুধু সমর সরঞ্জাম কেনাই নয়, যুদ্ধের মাঠে এসবের নিখুঁত পরিচালনায় তাই যোগ্য করে গড়ে তোলা হচ্ছে বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলোকেও। রাষ্ট্রীয় সালাম দিবে সশস্ত্র সালাম। বুধবার সকালে এমন 10টি ইউনিটকে জাতীয় পতাকা দেওয়ার অনুষ্ঠান হলো চট্টগ্রাম আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী প্রধানের নিকট সরকার প্রধানের পক্ষে সামরিক রীতিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ 10টি ইউনিটকে জাতীয় পতাকা বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং মুজিব রেজিমেন্ট ও রওশনারা রেজিমেন্টকে সম্মানসূচক নতুন পতাকা তুলে দেন। প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা বলেন, 3 বাহিনীর আধুনিকায়নে সবকিছুই করেছে আওয়ামী লীগ সরকার। জানান, এবছরই আরও কিছু যুদ্ধ সরঞ্জাম যোগ হবে বাহিনীতে। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজনে দেশব্যাপী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণাধীন নিজস্ব টেলিযোগাযোগ সঞ্চালন নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী গত 13 বছরে এখন যথেষ্ট শক্তিশালী এবং অগ্রসর হয়েছে। আবহমান কাল থেকে যুদ্ধের ময়দানে জাতীয় পতাকা মর্যাদার একটা প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই পতাকার মর্যাদা সমুন্নত রাখার দায়িত্ব আপনাদের। তিনি জানান, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে মানবতার সেবায় সুনাম অর্জন করছে বাংলাদেশের 3 বাহিনী। সেনাবাহিনীর সার্বিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 6টি মিডিয়াম রেঞ্জের UAV এবং 1 ব্যাটারি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্রয় করারও উদ্যোগ গ্রহণ করেছি এবং আরও 2 ব্যাটারি রাডার কন্ট্রোল গান এবছরই এয়ার ডিফেন্স শাখায় সংযুক্ত করার আশা রয়েছে। ফোর্সেস গোল 2030 অনুযায়ী ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী পরিচালিত হবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ ত্যাগ স্বীকারের সদা প্রস্তুত থাকবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এবার রেকর্ড সংখ্যক ইউনিটকে দক্ষতা, মর্যাদা এবং সুনামের রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ হিসেবে জাতীয় পতাকা দেয়া হয়েছে। এই উপলক্ষে বর্ণিল কুচকাওয়াজের আয়োজন করা হয়। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অনেকটা নাচের মুদ্রা তুলে ড্রাম বাজাতে বাজাতে এগিয়ে আসছেন সেনাবাহিনীর বাদক দলের সদস্যরা। এরপর নাচের মুদ্রার পরিবর্তন এনে ড্রামগুলিকে সাজিয়ে রাখা হয় প্যারেড গ্রাউন্ডে। ড্রাম রেখে বাদক দলের সদস্যরা চলে যাওয়ার পর কুচকাওয়াজের মাধ্যমে সেখানে এনে রাখা হয় কালো বেগে মোড়ানো 10টি জাতীয় পতাকা। সেনাবাহিনীতে ইউনিটগুলোর জাতীয় পতাকা দেওয়ার ক্ষেত্রে এই ঐতিহ্য অনেক দিনের। পরবর্তীতে ভিডিও কনফারেন্সে ঢাকার গণভবন থেকে যুক্ত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ইউনিটগুলির প্রধানদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। বাংলাদেশ সেনাবাহিনীর একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে। এর জন্য আমরা সকলে আপনার প্রতি কৃতজ্ঞ। মহান স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য
দেশপ্রেম, নিষ্ঠা এবং সততার সাথে অর্পিত যে কোনো দায়িত্ব পালনে বদ্ধপরিকর থাকবে। জাতীয় পতাকা যেমন যে কোনো স্বাধীন দেশের সার্বভৌমত্বের প্রতীক, তেমনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট এবং প্রতিষ্ঠান পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বীরত্বপূর্ণ অবদানের জন্য দেওয়া হয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা। এরই অংশ হিসেবে এবার চট্টগ্রামের আর্টিলারি সেন্টারে 4, 12, 20 ফিল্ড ও 5 এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি, 5 ও 7 আর্মি ব্যাটালিয়ন, 1 ও 2 সিগন্যাল ব্যাটালিয়ন, আর্মি এভিয়েশন গ্রুপ এবং এনওসি একাডেমিকে জাতীয় পতাকা দেওয়া হয়েছে। এছাড়া মুজিব রেজিমেন্ট আর্টিলারি এবং রওশনারা রেজিমেন্ট আর্টিলারিকে দেওয়া হয়েছে নতুন পতাকা। দক্ষতা, মর্যাদা এবং সুনাম আর এর রাষ্ট্রীয় স্বীকৃতি হলো জাতীয় পতাকা প্রদান। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এবার রেকর্ড সংখ্যক 10টি ইউনিটকে প্রদান করা হলো জাতীয় পতাকা। চট্টগ্রামের আর্টিলারি সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে, মাত্র 7 দিনের জন্য কেনা হবে 4 লাখ ট্যাব। দ্বিতীয়বারের মতো পরিসংখ্যান ব্যুরোর প্রস্তাব ফেরত পাঠালো ক্রয় কমিটি। সংশোধনী এনে আবারও পাঠানোর নির্দেশ। বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তার সংবিধানে আছে, বিদেশিদের হস্তক্ষেপের কিছু নেই, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে অংশ নিয়ে তিনি বলেন, যারা যুক্তরাজ্যে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত করার সুযোগ রয়েছে। এছাড়া লন্ডনে মামলা করলে দণ্ডপ্রাপ্তদেরও ফেরত আনা যাবে বলে জানান তিনি। হাতে সময় আছে এখনো 2.25 বছর, তবু মাঝে মাঝে আলোচনায় উঠে আসছে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। বড় দুই দলের বিভিন্ন সময়ের মন্তব্য, বৈঠক সমাবেশে উঠে আসে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি। তবে কেমন হবে আসছে নির্বাচন তা নিয়ে জল্পনা কল্পনাও কম নয়। বুধবার দুপুরে ডিক্যাপ টকে অংশ নেওয়া ব্রিটিশ হাই কমিশনারের প্রত্যাশা জানতে চাইলে কৌশলী উত্তর দেন তিনি। একজন বিদেশি হিসেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা সমীচীন নয়, তবে নির্বাচনটা কেমন হবে সে বিষয়ে এদেশের সংবিধানে বলা আছে। বন্ধু হিসেবে আমরা আশা করতে পারি একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে বসে সামাজিক মাধ্যমে অনেকেই দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে, তবে দ্বিপাক্ষিক চুক্তি না থাকায় তাদের বাংলাদেশের আইনের আওতায় আনা যায় না। এ বিষয়ে কথা বলেন ব্রিটিশ হাই কমিশনার। যুক্তরাজ্যে বসে বাংলাদেশের কেউ সামাজিক মাধ্যমে গণতন্ত্রের জন্য হুমকি, বিদ্বেষ ছড়ায় এমন বক্তব্য দিলে তা আমাদের আইনে তদন্ত করার সুযোগ রয়েছে। যে কোনো অপরাধীকে ফেরত পেতে হলে ব্রিটিশ কোর্টে মামলা করতে হবে। আদালতের নির্দেশেই কেবল তা সম্ভব। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ বিনিয়োগকারীরা উৎসাহী হচ্ছেন বলেও জানান হাই কমিশনার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। যারা বাংলাদেশ চায় না, আসন্ন নির্বাচন সামনে রেখে তারা বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় কথা বলেন তিনি। যারা সাম্প্রদায়িক অপশক্তি নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। যারা বাংলাদেশ চায়নি একত্তরে, সেই সাম্প্রদায়িক অপশক্তি আজকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এরা আজকে দেশে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা করছে। তারা আবারও ককটেল আর পেট্রোল বোমার ব্যবহার নিয়ে ভাবছে, ছক কাটছে, নীল নকশা করছে। এই সাম্প্রদায়িক অপশক্তির নির্বাচযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। নির্বাচনের মাঠ খালি করতেই সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নেতারা। আগামী নির্বাচন নিয়ে দলটি ভাবছে না জানিয়ে তারা বলছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে যাবেন না তারা। বুধবার আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের নেতারা। জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতার মধ্য দিয়ে সুবিধা আদায়ের ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। বাংলাদেশের নির্বাচন আসতেছে, সেই নির্বাচনকেও একটা প্রভাব ফেলায় এই
এই ঘটনা সৃষ্টির মাধ্যমে। এটা মোটেই সাম্প্রদায়িক দাঙ্গা নয়, বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হবে এই দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে, বিএনপি কর্মীদের জড়ানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতেই নির্বাচনের আগে বিরোধী পক্ষকে রাজনীতি থেকে দূরে রাখতে ক্ষমতাসীনরা চক্রান্ত করছে। 2018-তে দেখেছেন আপনারা যে নির্বাচনের 7-8-10 দিন আগে থেকে বিএনপির সকল নেতাগুলোকে গ্রেফতার করে মাঠ একদম খালি করে ফেলা হলো এবং আগের দিন রাতে ভোট করে নিয়ে যাওয়া হলো। এবার তার আগে থেকে এই যে মামলাগুলো দিচ্ছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে আমাদের মামলা আছে, আমাদের মামলাগুলো তারা শেষ করে ফেলছে, তারা তালিকা তৈরি করেছে সরকারের। এবার আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করছি না, আমরা এই সরকারের পতন, এই সরকার যেতে হবে এবং যাওয়ার পরে পদত্যাগ করে চলে যাওয়ার পরে একটা নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সাম্প্রদায়িক হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি, আওয়ামী লীগ কর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন 3 পুলিশ সদস্য সহ অন্তত 15 জন। পুলিশ জানায়, সকালে যুবদলের বিশ্বকাপ মিশনে টিকে থাকার ম্যাচে বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। টাইগারদের সর্বশেষ খবর জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সাজিদ, শ্রেয়া, বাংলাদেশ কিন্তু একটা মজার রেকর্ড নিয়ে আজকের ম্যাচে মাঠে নামছে। বাংলাদেশ টি-20 ফরম্যাটে কখনোই কিন্তু ইংল্যান্ডের সাথে হারেনি, কারণ বাংলাদেশের আজকে প্রথম ম্যাচ হতে যাচ্ছে ইংল্যান্ডের সাথে টি-20 ফরম্যাটে। ইংল্যান্ড দল কিন্তু দুর্দান্ত একটা ফর্মে আছে, আমরা জানি যে তারা যেভাবে খেলেছে এবং তাদের টিমের ডেপথ কিন্তু সবারই জানা, যে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওডিআই ফরম্যাটে। ডেফিনেটলি তারা কিন্তু টি-20 ফরম্যাটে চ্যাম্পিয়ন হচ্ছিল প্রায় 1 যুগ আগে। তবে আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি সেমিফাইনালে বাংলাদেশ যেতে চায়, এখনো গ্রুপটা ওপেন আছে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আজকের ম্যাচটা জিততে হবে। আমার সাথে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। নিয়ন, একাদশটা নিয়ে আপনার কাছে একটু ধারণা নিতে চাই যে চেঞ্জেস কয়টা আসতে পারে, আপনার কি মনে হয়? অন্তত একটা চেঞ্জ তো আমরা জানি, যে যেহেতু সাইফুদ্দিন থাকছেন না, তার জায়গায় অন্য কেউ একজন আসবেন। আবুধাবির পিচ এবং উইকেটের উপর নির্ভর করে আরও একটা চেঞ্জের কথা আমরা আসলে গতকাল থেকেই শুনতে পাচ্ছি। আজ কিছুক্ষণ পরে হয়তো বা শিওর হয়ে যাব সেটা। সেক্ষেত্রে আমার খুব সম্ভবত গতকালকের অনুশীলন দেখে যেটা ধারণা হয়েছে, নাসুম আহমেদকে হয়তো আজ ড্রপ করা হবে। আজ বাংলাদেশ খুব সম্ভবত 3 পেসার নিয়ে খেলবে। তো সেক্ষেত্রে সাইফুদ্দিনের জায়গায় যদি তাসকিন আসেন, সেক্ষেত্রে নাসুমের জায়গায় হয়তো বা শরীফুলকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। রুবেল হোসেনের ব্যাপারে আসলে অনেকেই জানতে চাচ্ছেন যে যেহেতু রুবেল হোসেনকে দলে ইনক্লুশন এসেছে তার একটা, তিনি আজকের ম্যাচ খেলবেন কিনা। তবে সেই সম্ভাবনা আমি একেবারেই দেখছি না, কারণ যেহেতু তিনি অনেকদিন ধরে ম্যাচের মধ্যে নেই, যারা আসলে ম্যাচের মধ্যে আছেন তাদেরকেই খুব সম্ভবত আজকের ম্যাচে খেলানোর একটা সুযোগ আছে। এবং আমার যেটা ধারণা, যেহেতু ইংল্যান্ডের ব্যাটিং শক্তি কিন্তু খুবই মানে ডিপ এবং তারা খুব ব্যাটিংটা তাদের স্ট্রং, বাংলাদেশ কিন্তু যত মানে বোলিংটা শক্তিশালী করে কিন্তু মাঠে নামতে পারবে। যদি বাংলাদেশ আগে ব্যাট করে একটা 150+ একটা স্কোর করতে পারে, ডেফিনেটলি সেটা বোলারদের কিন্তু এরপর আপনার দায়িত্ব সেটা ডিফেন্ড করা। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডার আমরা যদি বলি যে ওপেনিংয়ে লিটন দাস খেলবেন, এটা কিন্তু আমরা জানি, নিশ্চিত করেছেন। তারপরও একটু ব্যাটিং অর্ডারকে আপনি চেঞ্জেস দেখতে পারেন, লাইক শেখ মেহেদীকে কালকে আমরা নেটে দেখেছি দীর্ঘ সময় ব্যাটিং করেছেন, যেটা ব্যাটসম্যানরা করে থাকেন। শাফল তো একটু চাইলেই করা যায়, আপনি ম্যাচ পরিস্থিতি আপনাকে বলে দেবে মানে আপনি কি করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা জানি শেখ মেহেদীকে সবসময় ডোমিঙ্গো খুব পছন্দ করেন একটাই কারণে, সে খুব ইউটিলিটি ক্রিকেটার। তাকে টপেও আপনি খেলাতে পারবেন, ডাউনেও নামাতে পারবেন, মিডল অর্ডারেও সে সেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার ম্যাচ পরিস্থিতি যদি আমি 6 ওভারের পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারি, আমার ওপেনাররা যদি আমাকে একটা ভালো স্টার্ট এনে দিতে পারে, সেক্ষেত্রে শেখ মেহেদীকে উপরের দিকে নামানোই যেতে পারে। এক্স্যাক্টলি। তবে সে আরেকটা বিষয় জানাতে চাই যে একাদশ আমরা কিছুক্ষণ পর ম্যাচ শুরু হওয়ার টসের পর জানতে পারবো। তবে এখানকার আবহাওয়া আবুধাবিতে কিন্তু ভয়ঙ্কর গরম, যেটা আমরা শারজাতে হয়তো এতটা ফিল করিনি, আমরা অনেক আগে চলে এসেছি। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কিন্তু আসলে এটাও একটা সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ ইংল্যান্ড খেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ এবং তার সঙ্গে ছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। দুপুরের সময় আরও থাকছে, বারবার বাংলাদেশ বিমানের ফ্লাইটেই মিলছে স্বর্ণ। কয়েক স্তরের নিরাপত্তার পরও এমন ঘটনায় উঠছে প্রশ্ন, দায় এড়াতে পারে না বিমান, বলছেন গোয়েন্দারা।
এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন বলবো, পেয়েছেন সবাই? গুড। 2021 সালের এসএসসি পরীক্ষার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপ ভিত্তিক পরিসংখ্যান। ঢাকায় বিজ্ঞানে 1,34,431, মানবিকে 2,09,57, ব্যবসায় শিক্ষাতে 1,40,712, মোট পরীক্ষার্থী হচ্ছে 4,76,100। রাজশাহী বোর্ডে বিজ্ঞানে 81,224, মানবিকে 1,14,725, ব্যবসায় শিক্ষায় 11,619, মোট 2,07,568। কুমিল্লায় বিজ্ঞানে 54,583, মানবিকে 89,361, ব্যবসায় শিক্ষায় 80,930, আর মোট হচ্ছে 2,24,874। যশোরে বিজ্ঞানে 37,601, মানবিকে 1,17,109, ব্যবসায় শিক্ষায় 26,572, মোট 1,81,282। চট্টগ্রামে বিজ্ঞানে 31,057, মানবিকে 65,157, ব্যবসা শিক্ষায় 64,711, মোট 1,60,925। বরিশালে বিজ্ঞানে 25,112, মানবিকে 59,656, ব্যবসা শিক্ষায় 20,222, মোট 1,04,990। সিলেটে বিজ্ঞানে 21,623, মানবিকে 89,933, ব্যবসা শিক্ষায় 9,555, মোট 1,21,111। দিনাজপুরে 79,365, মানবিকে 1,09,706, ব্যবসাতে 4,375, মোট 1,93,446। ময়মনসিংহে বিজ্ঞানে 41,835, মানবিকে 77,481, ব্যবসা শিক্ষায় 11,386, মোট 1,30,702। সর্বমোট হিসাব করলে বিজ্ঞানে 5,06,831, মানবিকে 9,24,085, ব্যবসা শিক্ষায় 3,70,082, মোট 18,998। এবং 2021 সালে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা হলো, আমি এক্ষুনি বলেছি, 5,06,831। 2020 সালে এ সংখ্যা ছিল 5,05,026 জন, একটু বেড়েছে। আমাদের বিদেশে কতগুলো কেন্দ্র আছে আপনারা জানেন। 9টি কেন্দ্র আছে। জেদ্দাতে 98 জন পরীক্ষার্থী, রিয়াদে 53 জন, ত্রিপলিতে 3 জন, দোহাতে 80, আবুধাবিতে 43, দুবাইতে 46, বাহরাইনে 71, সাহাম ওমানে 34, এথেন্স গ্রিসে 1 জন, সর্বমোট 429 জন। মাত্র 7 দিনের জন্য প্রায় 150 কোটি টাকা বেশি খরচে 4 লাখ ট্যাব কিনতে চায় পরিসংখ্যান ব্যুরো। তবে দ্বিতীয়বারের মতো পরিসংখ্যান ব্যুরোর এমন প্রস্তাব ফেরত পাঠিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আদমশুমারি থেকে নাম বদলে হয়েছে জনশুমারি ও গৃহগণনা। 7 দিনের একটা প্রকল্প, কিন্তু তার কেনাকাটা চলছে প্রায় 2 বছর ধরে। সমান তালে চলছে বিতর্কের ঝড়ও। এবার যার কেন্দ্রে প্রায় 4 লাখ ট্যাব কেনা নিয়ে পরিসংখ্যান ব্যুরোর অনড় অবস্থান। এরই প্রতিফলন দেখা গেল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়। বিবিএস চায় 537 কোটি 12 লাখ টাকায় স্যামসাংয়ের ট্যাব কিনতে, অথচ এই দরপত্রে প্রায় 150 কোটি টাকা কম প্রস্তাব দিয়েছিল ওয়ালটন। ফলে ক্রয় কমিটির মন মতো না হওয়ায় প্রস্তাবটি 1 মাসের মাথায় ফেরত গেল দ্বিতীয়বার। তারা করতেছে, আমরা তো ইভ্যালুয়েশন কমিটি গিয়েছে, আমাদের টেকনিক্যাল কমিটি গিয়েছে, তারা তো ওখানে প্রোডাক্টগুলো দেখে আসছে। বরং আপনার ওয়ালটনে যেটা গিয়েছিল তখন তারা কোনো প্রোডাক্ট দেখাতে পারে নাই। না, আপনি আইফোনের সাথে নিশ্চয়ই স্যামসাং তুলনা করবেন না, সেটা হতে পারে। এখন কথা হলো যে এখানে তো ইভ্যালুয়েশন কমিটি ছিল, টেকনিক্যাল কমিটি ছিল, তারা 2বার ইভ্যালুয়েট করেছে, তারপরে বাতিল হলে আসলে কেন বাতিল হয়েছে আমি যেহেতু কমিটির মেম্বার না।
কিন্তু দ্বিতীয় সভায় মাত্র 11,61,00,000 টাকা কমিয়ে প্রতিটি ট্যাবের দাম 13,598 টাকা নির্ধারণ করে প্রস্তাবটি কমিটিতে পাঠায় বিবিএস। যাতে সন্তুষ্ট না হওয়ায় সরকার বলছে সংশোধনী এনে প্রস্তাবটি আবারও পাঠাতে হবে পরবর্তী সভায়। আগামী সপ্তাহে আবার যখন আলোচনা হবে এবং অ্যাপ্রুভালের পরে অথবা তখন আমরা বিস্তারিত আলোচনা করতে হবে এবং মাননীয় মন্ত্রী মহোদয় সভাপতি এটা বিস্তারিত বলতে পারবেন। তবে আজকে যেহেতু উজ্জ্বল হয়েছে আমি এই বিষয়ে আর কিছু বলছি না। খরচ কমাতে গত 25 আগস্ট 1 ধাপ 2 খাম পদ্ধতিতে টয় কমিটি পুনরায় দরপত্র আহ্বান করলে জমা পড়ে 3টি দরপত্র। এর আগেও অন্য এক প্রকল্পে 15,000 ট্যাব ক্রয়ে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ 14,985 টাকায় স্যামসাংয়ের ট্যাব কেনে বিবিএস। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও শুধু আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ায় গত 1.5 বছরে প্রতি কেজি পাম অয়েলে 74 টাকা, সুপার সয়াবিনে 68 টাকা এবং সয়াবিনে 61 টাকা দাম বেড়েছে। শ্রমিক সংকটের কারণে রপ্তানিকারক দেশগুলোতে উৎপাদন কম হওয়ায় বুকিং রেট লাগামহীন বলে দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত বছরের 1 এপ্রিল করোনা সংক্রমণের শুরুতে পাইকারি পর্যায়ে প্রতি মন সয়াবিন 3,300 টাকা, পাম অয়েল 2,400 টাকা এবং সুপার সয়াবিন 2,700 টাকা দরে বিক্রি হলো। 1.5 বছরে ভোজ্য তেলের দাম হয়েছে দ্বিগুণ। প্রকারভেদে প্রতি কেজি ভোজ্য তেলে 60 থেকে 75 টাকা পর্যন্ত বেড়েছে। পাম সয়াবিন সুপার প্রতি কেজি আজকে 1.5 বছরের মধ্যে করোনাতে এই পর্যন্ত প্রতি কেজি তেলের উপরে 60 টাকা ব্যবধান হয়ে কেজির উপর। তবে ব্যবসায়ীদের দাবি ভোজ্য তেল উৎপাদনকারী ব্রাজিল সহ অন্যান্য দেশগুলোতে করোনার কারণে শ্রমিক সংকট ছিল মারাত্মক। এই কারণে উৎপাদন কম হয়, বুকিং রেট লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সে সাথে ডলারের মূল্য বৃদ্ধি তো রয়েছেই। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে যে পাম অয়েলটা আসে এটা আপনার ছিল 500 থেকে 550 ডলার, এখন হয়ে গেছে আপনার প্রায় 18-19 মাস পরে হয়ে গেছে এটা 1200 থেকে 1250 ডলার। এবং ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা থেকে যে ভোজ্য তেলটা আসে, সোয়াবিন তেলটা আসে, এটা ছিল আপনার আগে 600 ডলার, এখন প্রায় 1350 ডলার হয়ে গেছে। নানা অজুহাতে গত 1.5 বছর ধরে বাংলাদেশে ভোজ্য তেলের দাম লাগামহীন। সরকার একাধিকবার দর নির্ধারণ করেও দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না। সবশেষ চলতি বছরের 17 ফেব্রুয়ারি পাইকারি পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেল 110 টাকা এবং পাম ও সুপার সয়াবিন 104 টাকা দর নির্ধারণ করেছিল। বাজার তদারকিতে শিথিলতার কারণে মধ্যস্বত্বভোগীরা দাম বাড়ানোর সুযোগ নিয়েছে বলে অভিযোগ ক্যাবের। চাহিদা অনুযায়ী কে কতটুকু আমদানি করছেন, কখন আমদানি করেছেন, কি মূল্য আমদানি করেছেন, সেটার একটা ডেটাবেস থাকা আপনার দরকার। আমদানিকারকদেরকে মনিটরিং করতে হবে এবং যারা প্রথম পর্যায়ে যারা আপনার সরবরাহকারী তাদেরকে মনিটরিং করতে হবে এবং আপনার যারা আপনার পাইকারি পর্যায়ে যারা কাজ করছেন তাদেরকে মনিটরিং করতে হবে এবং খুচরো পর্যায়ে মনিটরিং করতে হবে। বছরে বাংলাদেশে 22 থেকে 25 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বারবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটেই ধরা পড়ে স্বর্ণের। 2-1 জনকে আটক করা গেলেও মূল হোতারা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বলছে এরা দায় এড়াতে পারে না বিমান। সানবির উপলের রিপোর্ট। চলতি বছরের অক্টোবর মাসেই ঢাকা ও চট্টগ্রামের 2 বিমানবন্দর থেকে 3 বার শুল্ক গোয়েন্দারা স্বর্ণ উদ্ধার করে। আর গত 2.5 বছরে শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়ে 414 কেজি। অন্যান্য সংস্থা মিলিয়ে 1000 কেজির বেশি। গোপন সংবাদের ভিত্তিতে এর বেশিরভাগই উদ্ধার হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক বলছেন, সুনির্দিষ্ট তথ্য থাকলেই অভিযান চালান তারা। আমরা গত এই যে 2-3টা সিজ করলাম, 3টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে রিপিটেডলি এই ঘটনাটা ঘটছে, তো কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। নৈতিকভাবে তারা কি কথা বলতে পারে যে আমাদের কোনো দায়িত্ব নাই? তথ্য বলছে একসময় স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার হতো ঢাকা। বেশিরভাগ চালানি আসে দুবাই, সিঙ্গাপুর থেকে, চলে যায় ভারতে। আর তাই স্বর্ণ পাচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিমানবন্দর। কয়েক স্তরের নিরাপত্তা বলয় মোড়ানো বিমানবন্দর এলাকা। নিরাপত্তা ও নজরদারিতে কাজ করে 15টির বেশি সংস্থা। তবুও একের পর এক স্বর্ণের অবৈধ চালান আটকের ঘটনায় প্রশ্ন থেকে যায় নিরাপত্তা নিয়ে। যারা এই কাজগুলো করে তো তারা তো সবসময় স্ক্যানিংয়ে আসে না, তারা ওই রকম পথ খুঁজতে থাকে কখন কিভাবে বেরিয়ে যাওয়া যায়। শুধু ঢোকার সময়, বের হওয়ার সময় নয়, চারিদিকে কি নিরাপত্তা ব্যবস্থা আছে আপনি নিজে একটু বিচার বিশ্লেষণ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে স্ক্যানিং মেশিন ছাড়াও কোনো স্মাগলার বিভিন্নভাবে বিভিন্ন পথে বেরিয়ে যেতে পারে কিনা।
এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিচারে নজির স্থাপন করতে না পারলে চোরাচালান বন্ধ করা সম্ভব নয়। সিকিউরিটিটা আরও টাইট হওয়া উচিত এবং যাদের হাতে সিকিউরিটি আছে তাদেরকে দেখভাল করার জন্য আরেকটা সিকিউরিটি সিস্টেম বা সিসিটিভি বলেন বা যা তা থাকা উচিত। সিকিউরিটি সিস্টেমে কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে। বিমানের কর্মকর্তা কর্মচারীদের ওপর কঠোর নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের সম্মান রক্ষার্থে সচেতন থাকতে হবে প্রতিটি সেনা সদস্যকে। 10টি ইউনিটকে পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।